নমস্কার। আজকে আমরা রয়েছি সিপিআইএমের বিশিষ্ট নেতা রবীন দেবের সঙ্গে তার বাড়িতে। ইলেকশন কাছে এসে গেছে, এই ব্যাপারে তিনি তার বিশিষ্ট মতামত, সুচিন্তিত মতামত আমাদের বেঙ্গল পলিটিক্সকে জানাবেন। বেঙ্গল পলিটিক্সকে আপনার স্বাগত। আপনারা 2-3 দফার ভোট চেয়েছিলেন, নির্বাচন কমিশন 2 দফার ভোট করলো, এদিকে আপনারা খুশি? দেখুন, দফাটা বড় কথা নয়। তবে দেশের স্বাধীনতার পর 52 সালে 21 দফায় ভোট হয়েছিল, 57 সালে 14 দফায় ভোট হয়েছিল, এবং 57 পর 62 সালে সেখানেও 9 দফায় ভোট হয়েছিল। তারপর 67 সাল থেকে 1 দফায় ভোট, মাঝখানে 2 দফায় হয়েছে 77 সালে 11 এবং 14 জুন। তারপর এই 82 থেকে 2001 পর্যন্ত 1 দফাতেই ভোট হয়েছে। 71 সালে লোকসভা বিধানসভা একসাথে হয়েছে। আবার হচ্ছে 91 সালে, যার জন্য পশ্চিমবঙ্গ দেখবেন অনেকেই প্রশ্ন করেন 34 বছর কেন, 35 বছর নয় কেন। 92 সালের ডিউ ছিল, 91 যেহেতু লোকসভা নির্বাচন হচ্ছে, আমরা 1 বছর এগিয়ে এনে লোকসভা বিধানসভা একসাথে করেছিলাম। ফলে 91 এবং 96 এই 2 দফায় লোকসভা বিধানসভা একসাথে হয়েছে। তারপর আবার পরপর আলাদা বিধানসভা লোকসভা। 21 বোধহয় 7 দফায় ভোট হয়েছিল খুব সম্ভবত। 21 হয়েছিল 8 দফায়। 8 দফায় ভোট হয়েছিল। আর 21 7 দফায়, আর 24 হচ্ছে 8 দফায় লোকসভায়। ফলে এই 2006 থেকে বেশি দফায় ভোট শুরু হয়। এবং এটাতে হচ্ছে আপনাদের যেটা বলা হচ্ছে যে কোন দফাটা তো বড় কথা নয়, বড় কথা হচ্ছে অবাধ ও সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন। এই যে 2021-এ 8 দফায়, 2016-তে 7 দফা, ও 2006-এ ছিল 5 দফা। তাহলে আপনারা 2 দফায় চাইছেন কেন? না, আমরা 2 দফা 3 দফার ব্যাপার না। আমরা বলেছি ভোটার তালিকা, নির্বাচনের মূল বিষয় হচ্ছে নির্বাচক মণ্ডলী। আমাদের দেশে একসময় 21 বছর বয়স ছেলে ভোটাধিকার ছিল। আমরা বামপন্থীরা আন্দোলন করে এটা 18 বছরে আমরা প্রথম মিউনিসিপ্যাল ইলেকশানে, পঞ্চায়েত ইলেকশানে ইন্ট্রোডিউস করি। তারপর সংবিধান সংশোধন করে এই 18 বছরের ভোটাধিকার সেটা কার্যকরী হয়। এখন লোকসভা বিধানসভা সর্বত্র হচ্ছে 18 বছর। এই 18 বছর বয়স যাদের 1 জানুয়ারি 2026-এ হয়েছে, এমন যে নাগরিক, তাদের সকলের নাম তালিকাবদ্ধ হতে হবে। দেশের সংবিধানের 326 নম্বর ধারায় এই দায়িত্ব দিয়েছে নির্বাচন কমিশনকে। নির্বাচন কমিশন যাতে একটা স্বচ্ছ ভোটার তালিকা তৈরি হয়, তার জন্য তারা হচ্ছেন অধিকারী, তাই দায়বদ্ধ। এবং আমরা অবাক কাণ্ড দেখলাম যে এই প্রথম নির্বাচন কমিশন, যিনি কালকে জ্ঞানেশ কুমার কালকে এত করে 4-5টা রাজ্যের নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করলেন, তার কোনো দায়িত্ব নেই। তিনি দায়িত্ব পালনে ব্যর্থ হলেন পশ্চিমবঙ্গ ভোটার তালিকা সংশোধনে। সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে এটি দেশের স্বাধীনতার পর প্রথম যে ভোটার তালিকা সংশোধনের দায়িত্ব দিয়েছে বিচার বিভাগকে। কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি, তার নেতৃত্বে জুডিশিয়াল অফিসাররা ঝাড়খণ্ড থেকে আরম্ভ করে বিভিন্ন রাজ্য থেকে এনে তারা ভোটার তালিকায় এখন যে এই 61 লক্ষ যারা এখন অ্যাডজুডিকেশনে আছে, তার কিছুটা হয়ে গেছে, এইগুলি নিষ্পত্তি করার জন্য। স্বাভাবিকভাবেই আমাদের পার্টি এবং বামপন্থীরা আমরা বারবার বলছিলাম যে ভোটার তালিকাটা হোক স্বচ্ছ, মৃত ভোটারের তালিকা থেকে নাম বাদ দেওয়া হোক, যারা ডুপ্লিকেট ট্রিপ্লিকেট আছে নাম বাদ দেওয়া হোক, যারা শিফটের তাদের নাম বাদ দেওয়া হোক, এবং দেশের বাইরে কোনো নাগরিক যদি কোনো ইনফিলট্রেট করে থাকে তার নাম বাদ দেওয়া হোক। আর ভারতবর্ষের নাগরিক 18 বছর যার 1 জানুয়ারিতে হয়েছে, তার সকলের নাম অন্তর্ভুক্ত হোক। এবং এটা সংবিধানও লেখা আছে। তাই কালকেও মিস্টার গণেশ কুমার তিনি এটা পড়েছেন, ওই ধারাটা, যে এখানে কোনো ধর্ম বর্ণের ব্যাপার নেই, নাগরিক এখানে কোনো বিভেদ নাই। ভারতবর্ষের নাগরিক 18 বছরের ঊর্ধ্বে তার নাম তালিকাবদ্ধ হতে হয়। এই যে 23-এর ভোট, 29-এ ভোট, এই যে দুটো, তার মধ্যে 13 লক্ষ লোকের নাম যে বিবেচনাধীন, এটা ইয়ে করা যাবে? 13 লক্ষ না, 61 লক্ষের মধ্যে এখন যদি গণগণন একদিন বলেছিল 10 লক্ষ বাদ গেছে, তাহলে 51 লক্ষ। 51 লক্ষ নাম তার তো নিষ্পত্তি করতে হবে। এখন নির্বাচন কমিশনারকে কালকে প্রশ্ন করেছিল সাংবাদিকরা
যে ওইগুলি বকেয়া, তিনি তখন বলেছেন যে লাস্ট ডেট অফ সাবমিশন অফ নমিনেশন, আমি ধরে নিলাম 13ই এপ্রিল হচ্ছে লাস্ট ডেট, এর মধ্যে এগুলি নিষ্পত্তি করতে হবে, করা হবে বলে তিনি বললেন। কারণ তার উপরে এখতিয়ারে নেই, তিনি এই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন বলেই, নির্বাচন কমিশন দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন বলেই বিচার বিভাগের উপর এই দায়িত্ব অর্পিত হয়েছে। সুতরাং আমাদের এই যে একটা এই সংবিধানের ধারাকে অস্বীকার করে ভোট ঘোষণা করে দেয়া হলো, এটার ব্যাপারে বিকাশবাবু ইতিমধ্যেই বলেছেন যে এটা অসাংবিধানিক। তো আপনারা কি এর এগেনস্টে আবার আদালতে যাবেন যদি তার মধ্যে না হয়? আমাদের 13 তারিখের মধ্যে আমাদের পার্টির সেক্রেটারি কালকে সংবাদ মাধ্যমেই জানিয়েছেন যে আমরা লয়ারদের বলেছি একেবারে তলা থেকে উপর পর্যন্ত কিভাবে এই অধিকার রক্ষার জন্য আইনি বিচার বিভাগের ব্যবস্থা গ্রহণ করা যায় এই ব্যাপারে তৎপর হতে। এই সুতরাং এইটুকু আমি বলতে পারি, কারণ কালকে পার্টির সেক্রেটারি মোহাম্মদ সেলিম এটা প্রকাশ্যেই আমাদের সংবাদ মাধ্যমে। যাই হোক, তো আপনাদের ভোট তো এসে গেল, এখনও তো আপনাদের বামফ্রন্টের মধ্যে আসন রফা হলো না। এটা শুনুন, আমাদের পার্টি বামফ্রন্ট, তার সাথে বামফ্রন্ট আর যে সহযোগী দলগুলি আছে তাদের সাথে আলোচনা করে অনেকটাই নিষ্পত্তি, এক পার্টিই তো করতে পারছে না। এখন দেখছেন না, ওই কেরালায় কংগ্রেস একটা পার্টি এখনও প্রার্থী তালিকা না, আমাদের প্রার্থী তালিকা দিয়ে প্রচার শুরু হয়ে গেছে, প্রার্থী তালিকা প্রকাশিত হয় 9ই এপ্রিল ইলেকশন কেরালাতে। সুতরাং আমি আপনাকে বলছি, এখানে তো বিজেপি এখনও প্রার্থী তালিকা প্রকাশ করেনি, এত বড় পার্টি প্রধানমন্ত্রীকে নিয়ে মিটিং করছে, স্বরাষ্ট্রমন্ত্রী। শুনুন, আপনি আমাদের বরাবর না, আমরা কোনো নির্বাচন সিপিআইএম, এই কথা আপনার মনে রাখা দরকার যে আমি অনেকবার বলেছি সিপিআইএম এককভাবে কোনো নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করেনি। মূল বিপদের বিরুদ্ধে 64 সালে সিপিআইএমের আলাদা দল হয়েছে, তারপর সিপিআইএম হিসাবে নামকরণ হয়েছে 65 সালে নির্বাচনে, একটা কেরালার নির্বাচনকে ঘিরে প্রতীক নিয়ে। আগে আমাদের কমিউনিস্ট পার্টির সিম্বল ছিল কাস্তে দাঁড়িয়ে শীষে, তারপর যেহেতু পার্টি ভাগ হলো 65 সাল থেকে আমাদের দিল কাস্তে হাতুড়ি তারা, তখন আমাদের নামের সাথে সিপিআইএম যুক্ত হলো মাঝবাড়ি, কারণ একই নাম দুটো সিম্বল হতে পারে না, সেই জন্য নামের সাথে মাঝবাড়ি যুক্ত হলো। অনেকেই জানেন আমরা ভারতের কমিউনিস্ট পার্টি, কিন্তু নির্বাচনী প্রতীকের অ্যালটমেন্টের ক্ষেত্রেই আমাদের এই নাম নিতে হয়েছে। ফলে এই যে জায়গায় আপনি দাঁড়িয়ে বললেন, এই পার্টি আমরা 65 পর 67 থেকে যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি, প্রত্যেকটি নির্বাচনে যে আমরা সহযোগীদের সঙ্গে নিয়েছি। 67 সালে আপনার মনে আছে আমাদের নির্বাচনে উল পাল্প, এই যে ফলে অন্য দলগুলি তো আমি তারপরে ইম্পোজ করতে পারি না, আমাদের একটা পারস্পরিক বোঝাপড়া, কতগুলি ন্যূনতম বিষয়ে একমত হলে আমরা বোঝাপড়ায় আছি। কোনটা ফ্রন্ট, বামফ্রন্ট হচ্ছে আমাদের 8 পার্টির বামফ্রন্ট, তারপরে সহযোগী সিপিআইএমের লিবারেশন, সহযোগী এখন আপাতত আইএসএফ। এই যে দলগুলি, দুটো দল, তাদের নিজস্ব কর্মসূচি আছে, নিজস্ব নিয়মকানুন আছে, তারা আলোচনা করছেন, তারা দাবি করছেন। এগুলির মধ্যে আমরা বামফ্রন্টের শরিক দলগুলির মধ্যে আমাদের আসন যে বন্টন, এগুলি সব 90% কমপ্লিট হয়ে গেছে। এখন এই সহযোগী দলগুলির সাথে আলোচনা চলছে এবং এগুলিও অনেকগুলি নিষ্পত্তি হয় দ্রুততার সঙ্গে আজকে কালকে বসছি 3-4 দিনের মধ্যে এগুলি ফয়সালা হয়ে যায়। আমাদের সেক্রেটারি আগেই বলেছিলেন, বামফ্রন্টের কনভেনরও বলেছিলেন, আমরা নির্বাচনের তারিখ ঘোষণার সাথে সাথে আমরা করব, সম্ভবত আজকেও হতে পারে কিছু তালিকা। সুতরাং আমার বক্তব্য হচ্ছে যে প্রার্থী মনোনয়নটার চেয়েও বড় কথা হচ্ছে কোন দৃষ্টিভঙ্গিতে আমাদের লড়াই হবে, কোন নীতিতে। এখন ব্যাপার যেটা হচ্ছে, আপনি তো স্ট্যাটিস্টিশিয়ান, আপনি অনেক পরিসংখ্যান রাখেন, বইপত্র নিয়েও বসে আছেন, খোঁজখবর করছেন, দেখতে পাচ্ছি। তো এবারে কী মনে হয়, শূন্যের গেরো কাটানো যাবে? শুনুন, শূন্যের গেরোকে আমরা ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেস, এই দুই শক্তির বিরুদ্ধে আমরা সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধ করার প্রয়াস নিয়েছি। আমরা এখন পর্যন্ত ঠিকই যে আমরা সকলকে ঐক্যবদ্ধ করতে পারিনি। ফলে নির্বাচনের জায়গাটা এটা বুঝে রাখবেন যে নীতিগত দিক থেকে আমরা বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার জন্য যেমন আহ্বান জানাচ্ছি,
কিছু কিছু দলের সাথে আমাদের গত নির্বাচনে বোঝাপড়া হয়েছে, আবার এখন সব দলের সাথে এইবার হয়নি, আবার গতবার যাদের সাথে হয়নি দু একটা দল সেগুলি এসছে। আমাদের যেমন সিপিআইএমের লিবারেশন, আমরা গত নির্বাচন থেকে লোকসভা নির্বাচন থেকে আমরা একসাথে লড়াই করছি এবং আন্দোলন সংগ্রামও একসাথে আছে। আমাদের শুধু নির্বাচনে আসন বন্টন নয়, আমাদের আন্দোলন সংগ্রামে হচ্ছে সাধারণ মানুষের রুটি রুজি, জীবন জীবিকা, অধিকার, এই লড়াইয়েও না যাতে একসাথে লড়তে পারি সেই জায়গাতে আমরা আছি। সুতরাং সিপিআইএমের লিবারেশনের সাথে বামফ্রন্টের বাইরে যে দলের সাথে আমাদের প্রতিনিয়ত আন্দোলন সংগ্রামের সাথে আমরা যুক্ত আছি, সিপিআইএমের লিবারেশন অন্যতম। আইএসএফ তার নির্দিষ্ট কিছু ইস্যুতে এক হয়েছে, কিছু ইস্যুতে এক হয়নি, কিন্তু আলটিমেটলি আইএসএফ এখন বামফ্রন্টের সাথে আলোচনা করে অনেকটা জায়গায় এগিয়েছে। সুতরাং আপনি যেই প্রশ্ন করলেন শূন্যর গেরুর প্রশ্নটা হচ্ছে ভোটের ব্যাপারে, ভোটের দিক থেকে ভোটে, কারণ এটা নির্ভর করবে নির্বাচক মণ্ডলীর উপর। আমরা প্রার্থী দিই, সব প্রার্থী সবাই যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে সবাই আশা করে নির্বাচনে জিতব। নির্বাচন একটি নীতির লড়াই, এই লড়াই জিততে হবে, জেতার জন্যই সবাই লড়াই করে। সুতরাং জেতার জন্য লড়াই করলাম, আমি কর্মসূচি রাখলাম, আমি মানুষের কাছে প্রচার করলাম, মানুষ গ্রহণ করলো কি বর্জন করলো এটা প্রতিফলিত হয় নির্বাচনী ফলাফলে। কিন্তু আমাদের রাজ্যে এটা আজকে জলের মতো পরিষ্কার, 2011-র পর যেসব নির্বাচনগুলি হয়েছে, পঞ্চায়েত নির্বাচন, পুর নির্বাচন, এমনকি সমবায়ের নির্বাচন, সোসাইটির নির্বাচন, কলেজ ছাত্র সংসদের নির্বাচন, ম্যানেজিং কমিটির নির্বাচন, এই সব নির্বাচনেই দেখবেন একটা দখলদারি মনোভাব, এক দলীয় রাজত্ব কায়েম করার একটা মনোভাব এটা প্রতিফলিত হয়েছে। যেটা গত লাস্ট পঞ্চায়েত নির্বাচনে দেখেছেন, প্রার্থী এখানে নেই মিনাখা, সে আছে আরব দুনিয়ায়, তাকে বিডিও তার মনোনয়নপত্র কী করে দাখিল হলো এবং তাকে আনকন্টেস্টেড ইলেক্টেড বলে সার্টিফিকেটও দিয়ে দিয়েছিল। পরে আদালতে যাওয়ার পর তারপরে আদালতের রায়ে তার নির্বাচন বাতিল হলো, কিন্তু মজার ব্যাপার হলো সে বিডিও এখনও বহাল তবিয়তে আছে। বসন্তবাবু এই যে উত্তরবঙ্গের এই যে ভিডিও এত চুরি খুনা এত এখন পর্যন্ত তার বিরুদ্ধে রাজ্য সরকার ব্যবস্থা নেয়নি। সুতরাং আপনি নির্বাচনের ফলাফল কী হবে সেটা হচ্ছে ভোটাররা তার নিজস্ব মতামত, এই আন্দোলন সংগ্রাম, রুটি রুজি, জীবন জীবিকা, ঐক্য সংহতি সম্প্রীতি, দেশের সংবিধানের মৌলিক স্তম্ভগুলিকে রক্ষা করার জন্য যে লড়াই হচ্ছে, আমাদের বাংলা বাঁচাও যে যাত্রা অভিযান চলছে, এই বাংলা বাঁচাও অভিযানে মানুষের যেমন সারা আমরা পেয়েছি সেটা আমরা ভোটে প্রতিফলিত হতে দেখছি না। এটাই আমাদের, যার জন্য আমাদের বামফ্রন্টের পক্ষ থেকে বিরোধী দলগুলির সাথে আমরা ঐক্যমত হয়ে সহমত হয়ে আজকে জানেন গণেশ কুমার নির্বাচনের দিন ঘোষণা করেছেন, কিন্তু গণেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব পার্লামেন্টে পেশ হয়েছে। তাহলে বুঝতেই পারছেন আমরা দুটোই করছি, সংসদের বাইরে সংসদের ভেতরে, বাইরে এবং ভেতরে দুই ক্ষেত্রেই হচ্ছে অন্যায় অবিচারের বিরুদ্ধে এবং মানুষের যে সুস্থ এই গণতান্ত্রিক রীতিনীতি পদ্ধতির প্রয়োগের অধিকারের জন্য লড়াই হচ্ছে। সুতরাং আপনি শূন্য থাকবে কি থাকবে না সেটা নির্ভর করবে নির্বাচন কমিশন তার যথার্থ ভূমিকা পালন করলো কি না, সংবিধান প্রদত্ত যে অধিকার সেটা প্রয়োগ করতে পারছে কি না, এটার পর। আপনাদের তো হিসেব নিকেশ থাকে একটা, তো এতে কত আসনে আপনারা জেতার জায়গাতে পৌঁছতে পারেন? আমরা এখনই তো আমরা নমিনেশন সাবমিট করিনি। আচ্ছা, আপনি নমিনেশন সাবমিট করতে দিন, কারণ আমরা গত নির্বাচনে 139টা আসনে সিপিআইএম প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম, বাকি আসনগুলি সহযোগী শক্তির মধ্যে ছিল, বন্টিত হয়েছিল। তাহলে বুঝতে পারছেন 294-এর মধ্যে 139, সেই বাকি আসনগুলি আমরা এই 159টা আসনে আমরা অন্য দলগুলির মধ্যে বোঝাপড়া করেছিলাম। তা স্বাভাবিকভাবেই এই যে বোঝাপড়ার ভিত্তিতে এইবার আবার সেই যে পজিশনটা নির্বাচনের লড়াইয়ের একটা শর্ত হচ্ছে যে পারস্পরিক দলগুলির অবস্থান। আচ্ছা, নির্বাচনটা কতমুখী হচ্ছে, ডাইরেক্ট ফাইট হচ্ছে, ত্রিমুখী লড়াই হচ্ছে, চতুর্মুখী লড়াই হচ্ছে না পঞ্চমুখী লড়াই হচ্ছে, এই সবটার পর নির্বাচনী ফলাফল সম্পর্কে টাচ করা যায়, তখন এটা অনুমান করা যায়। এবারে তো চতুর্মুখী লড়াই, আপনি এখন পর্যন্ত তো আছে কি আছে, আমরা বামপন্থীরা সহযোগী শক্তিদের এক জায়গায় আছি, বিজেপি আছে, তৃণমূল আছে, কংগ্রেস আছে, আরও কিছু থাকতে পারে যেমন যারা এখনও আসেনি। হ্যাঁ, ফলে এই জায়গায় আছে। আমি বলছি আপাতত তো চারটে পরিষ্কার রয়েছে। সুতরাং আপনি ভোটের রেজাল্ট কী হয়
49% ভোট পেয়েও হেরে যায়, আবার 28% ভোট পেয়েও জিতে যায়। যদি বিরোধী ভোটটা ভালো। এই কথাটা হচ্ছে বিরোধী পরস্পর প্রতিদ্বন্দ্বিতার যে চেহারা, এটার উপর নির্ভর করে ভোটের ফলাফল। ফলে আপনি এই সবগুলিকে দেখবেন। আর সবার ঊর্ধ্বে হচ্ছে নির্বাচনে প্রকৃত ভোটাররা ভোটদান করার অধিকার প্রয়োগ করতে পারলেন কিনা। না, বিহাইন্ড দ্য স্ক্রিন সব নির্ধারিত হয়ে যাচ্ছে। যেমন মমতা ব্যানার্জি বলে দেয় ভোটের আগেই ফল, তেমনি অভিষেক ব্যানার্জি বলছে এখন, আর দিল্লিতে না অমিত শাহ বলে দেন আগে থেকেই এতটা পাবো এতটা পাবো, এইভাবে। ফলে এই যে জায়গাটা আছে, এখানে একটা নির্বাচন কমিশন এতগুলি সর্বদলীয় মিটিংয়ের আলোচনা, বিরোধী দলের দাবির পর কালকে যখন নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করলেন, কতগুলি নতুন বিষয় যুক্ত করেছেন, যেগুলি আমাদের কিছুটা হলো একটা রূপালী রেখা দেখা যাচ্ছে, যে যদি আমরা এগুলি মানুষকে সচেতন করে এই অধিকারগুলি, যা সিদ্ধান্তগুলি কমপ্লাই করা যায়, প্রয়োগ করা যায়, কার্যকরী একটা দুটো বলুন কি কি। এই জন্য উনি এখন বলেছে যে আপনি যদি পোলিং এজেন্ট প্রতিদ্বন্দ্বী দলের না থাকে মূল দলের, তাহলে ওই ভোটের ফলাফল কাউন্ট হবে না। আচ্ছা, হ্যাঁ, বলে মানে আপনি ভোটটা ঠিক মতো হলো কিনা, ফেয়ার হলো কিনা। আপনি সব বলে ভোট ঠিক হয়ে যায়, প্রিসাইডিং অফিসার পাঠিয়ে দিল রিপোর্ট 17 সিট ফর্ম থেকে, কিন্তু তার বিরোধী দলের পোলিং এজেন্টের সই আছে তো। আচ্ছা, সেটা এইগুলি যাচাই করা, এইগুলি একটু কড়াকড়ি বলেছে, বলে আগেও বলেছে, কিন্তু এইগুলি সবসময় কার্যকরী হয় না। এইবার যদি এই কতগুলি নতুন নিয়মকানুন বলেছে এবং সেইগুলি যদি কার্যকরী করার দিকে উদ্যোগ হয়, তাহলে এক ধাপ এগোনো যায়। গত 2024-এ সর্বশেষ যে নির্বাচন হলো লোকসভা, সেখানে যে ভোট লুট হয়েছিল, সেখানটাকে ভোট লুটটাকে ঠেকাবার একটা জায়গা হলো আমরা পেতে পারি। মানে বুথ এজেন্টকে মেরে ধরে তাড়িয়ে দেওয়ার জায়গাটা বন্ধ করা যায়। তারপরে 100 মিটারের মধ্যে বাইরে থাকবে সবাই। এই যে নিয়মকানুনগুলি, তারা কালকে থেকেই একদিকে যখন এই নিয়মকানুন ঘোষণা করেছেন, কালকে থেকেই আবার নির্বাচনের ক্ষেত্রে আদর্শ আচরণবিধি সেইগুলো তারা ঘোষণা করেছেন। এটা সবসময় যেদিন নির্বাচনের দিন ঘোষণা হয়, সেদিন থেকে আদর্শ আচরণবিধি লাগু হয়। কিন্তু আদর্শ আচরণবিধিও দেখবেন যে ওই নানা অজুহাতে এরকম শাসক দল সেগুলিকে অস্বীকার না। আমি একটা জিনিস দেখেছি, ভোট তো আমি অনেক দিন ধরে করছি, যে অনেক সময় যিনি জিতবেন বা মানে বেশ শক্তপোক্ত প্রার্থী প্রচুর উপহার দিতে শুরু করেন। কখনো হয়তো ফুটবল, কখনো হয়তো টিভি, কখনো হয়তো টাকা পয়সা। তো এইগুলো নিয়ে অভিযোগ হয়, আপনারাই ম্যাক্সিমাম অভিযোগ করেন, কিন্তু তার নিষ্পত্তি কিন্তু কিছু হয় না। তাকে হয়তো জাস্ট টোকেন সতর্ক করে দেয়। দেশের সংবিধানে নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে গেলে নির্বাচন পরিচালনার সর্বময় কর্তা হচ্ছে ইলেকশন কমিশন। আচ্ছা, আপনি মামলা করলেও কোনো হবে না, ওই গেলে এটা বলবে এই নিয়ম করুন, এই করুন, কিন্তু আলটিমেটলি বলবে ইলেকশন কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। ফলে ইলেকশন কমিশন তারা যদি স্বচ্ছভাবে ভোট করতে ইচ্ছুক হয় এবং এটা আন্তরিক চেষ্টা করে, তাহলে তারাই পারে। আর উল্টো দিকে হচ্ছে নির্বাচক মণ্ডলী যারা এই অধিকার হরণ করছে, লুট করতে আসছে, তাদেরকে ঠেকাবার জন্য স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় দাঁড়ায়, তখন কিন্তু ওরা পিছু হতে বাধ্য হয়। এর দুটো ব্যাপার, একটা ইলেকশন কমিশন সংবিধান প্রদত্ত, কিন্তু গণেশ কুমারকে তো বলে দেওয়া হচ্ছে যে ও হচ্ছে বিজেপির লোক। আমি বলে দেওয়া হচ্ছে দেখে আমি এখন এই কথায় আলোচনা যাচ্ছি না। আচ্ছা, আমি শুধু আপনাকে আগেই বলেছি, তার বিরুদ্ধে বিরোধী দলগুলি ঐক্যবদ্ধভাবে ইমপিচমেন্টের প্রস্তাব সংসদে এনেছে। আচ্ছা, এখন সেটা কালকে বলেছে, সেটা আছে, সেটা একটা পদ্ধতি। কিন্তু এই যতক্ষণ ইমপিচ হচ্ছে না, ততক্ষণ তো তিনি তাকে মানতে হবে, ইসিআই, ঠিক ঠিক, এবং তিনি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এবং ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া হলো মুখ্য নির্বাচনী আয়োগ। তিনি স্বাভাবিক তার যে ঘোষণা অনুসারে তো নির্বাচন হচ্ছে, তিনি তো আছেন চেয়ারে, তার 2 সহযোগীকে নিয়ে এখন 3 জনের নির্বাচন কমিশনার। তো 2 সহযোগীকে নিয়ে তারপর ফুল বেঞ্চকে নিয়ে তো উনি কালকে প্রেস কনফারেন্স করলেন। স্বাভাবিকভাবেই এইটার উপর দাঁড়িয়ে আমরা আইনিভাবে মানুষকে সজাগ করার ক্ষেত্রে নির্বাচন কমিশন তারা যে বিচ্যুত হচ্ছে, তারা কোথা থেকে শিফট করছে, এইগুলি মানুষের সামনে তুলে ধরছি, আবার আদালতও সামনে আনছি। আর যেটা বললেন যে নির্বাচন এই যে চলাকালীন, সুতরাং তার সিদ্ধান্ত, কিন্তু নির্বাচনী মামলা হয়, এটা আফটার দ্য ইলেকশন। সেই ইলেকশনের পর সেগুলি
ইন্দিরা গান্ধীর মতন 2 বছর হয়, আবার ইন্দিরা গান্ধী নেত্রীও নির্বাচন হেরেছিলেন। বাতিল হয়েছে বাতিল হয়েছে, জয়নারায়ণের কোর্টে দিয়েছে, পাতায়। হ্যাঁ। হ্যাঁ, ফলে এগুলি একটু আপনার রাজনারায়ণের সাথে লড়াইয়ে। সুতরাং আপনাকে এটা মাথায় রাখতে হবে যে নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে গেলে নির্বাচন কমিশন হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকারী। আচ্ছা, মোহাম্মদ সেলিম আপনাদের পার্টির রাজ্য সম্পাদক, উনি গতবার ভোটে দাঁড়িয়েছিলেন, সেটা নিয়ে আপনাদের মধ্যেই প্রচুর কথাবার্তা উঠেছিল যে সচরাচর সম্পাদকেরা ভোটে দাঁড়ান না। এবার যেটা শোনা যাচ্ছে সেলিম সাহেব নাকি দাঁড়াবেন না, উনি গোটা ভোটটাকে গোটা জায়গায় ঘুরে ঘুরে পরিচালনা করবেন। এটাতে আপনাদের পার্টিগতভাবে লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? তখন এইসব ব্যাপার নির্বাচনের প্রতিদ্বন্দ্বী আমাদের পার্টি সিদ্ধান্ত হয় যৌথ সিদ্ধান্ত, ইমপ্লিমেন্ট যখন করে যার যার নেতৃত্ব দায়িত্ব সে পালন করে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের পার্টিটা, অন্য পার্টি না। ওই একটাই পোস্ট, বাকিগুলি ল্যাম্প পোস্ট, ওই ধারণাতে চলে না। সুতরাং সিপিআইএমের সিদ্ধান্ত অনুসারেই কমরেড মোহাম্মদ সেলিম প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আবার সিদ্ধান্ত নিলে এবার তখন প্রার্থী তালিকা তো বেরোলে বুঝতে পারবো আচ্ছা, যে প্রতিদ্বন্দ্বিতা করছেন কি করছেন না। আচ্ছা। সুতরাং এইটাকে আপনারা ওই পার্টির মধ্যে প্রশ্ন, এইসব প্রশ্ন, কোনো প্রশ্ন নেই। পার্টির সিদ্ধান্ত, আমাদের কর্মীরা আমাদের পার্টির গঠনতন্ত্র অনুসারে যে কারা বিধানসভার প্রার্থী নির্ধারণ করবেন, এটা আমাদের পার্টি গঠনতন্ত্রের সংবিধানে লিপিবদ্ধ আছে। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, কোনটা কে করবে, পার্লামেন্টের সিটের ক্ষেত্রে কেন্দ্রীয় কমিটি, আর এটা ক্ষেত্রে রাজ্য কমিটি, মিউনিসিপ্যালিটি পঞ্চায়েতের ক্ষেত্রে জেলা কমিটি, এইগুলি আমাদের নির্দিষ্টভাবে একবার নির্ধারণ করা আছে। কিন্তু যা করব তার হায়ার কমিটি অনুমোদন করবে। আচ্ছা, হ্যাঁ, এইগুলি বুঝে নেবেন। এই যে এইসব তারপরে একটা লাগিয়ে দেয় বুর্জোয়া পার্টিগুলির কনসেপ্টের ভিত্তিতে যে বিরোধ হলো, বিরোধ না, প্রশ্ন কেউ বলতে পারে যে এটা হলো না কেন, প্রশ্ন করতে পারি এটা বিরোধের কী আছে। মানুষ, প্রত্যেকটি মানুষের মধ্যে আমরা চাই, শুনুন, এখন হচ্ছে বহুত্ববাদের আক্রান্ত। আচ্ছা, আচ্ছা, এটা কেন্দ্র বলুন, রাজ্য বলুন, যারা সরকার পরিচালনা করে একজন কথা বলবে, বাকিরা বিরোধিতা করা মানেই সে বিরোধী। দলের মধ্যে বিরোধী, দেশের মধ্যে বিরোধী। নাহলে একটি মনমোহন সিংয়ের, নরসিংহ রাও মনমোহন সিংয়ের সময় আমরা সমালোচনা করেছি, কিন্তু আমাদের দেশদ্রোহী বলেনি। এখন নরেন্দ্র মোদীকে সমালোচনা করলেই বলছে এরা দেশদ্রোহী। মানে অমিত শাহ সমালোচনা করলেই ওরা দেশদ্রোহী। এখানে মমতার সমালোচনা করলেই ওরা রাজ্য বিরোধী, বাংলা বিরোধী, বাঙালি বিরোধী। এইসব কথার তো কোনো মানে নেই। মানে হচ্ছে এই যে যেটা ভালো সেটাকে গ্রহণ করা, যেটা খারাপ সেটা বর্জন করা। আর বিরোধী দলের দায়িত্ব হচ্ছে সংসদীয় গণতন্ত্রে কথাই বলে যে হাউস বিলংস টু অপোজিশন। বিরোধীদের ভূমিকা হচ্ছে মুখ্য ভূমিকা, কারণ সরকার যখন থাকে তার তখন এক পেশে থাকে। এবার সরকারের ভুলটা ধরিয়ে দেওয়াটাই হচ্ছে বিরোধীদের কাজ। সুতরাং ভুল কাজ করতে গেলে ভুল হয়, বিচ্যুতি হয়, বিকৃতি হয়। ফলে এইটাকে সংশোধন করা যদি না থাকে তাহলে সেটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ফলে এই জায়গা থেকে আপনাকে দেখতে হবে মোহাম্মদ সেলিম প্রার্থী হওয়া। আমাদের পার্টিতে এটাই নিয়ম যে প্রার্থী তালিকা ঠিক হবে আলোচনার ভিত্তিতে, এবং প্রার্থীর চূড়ান্ত সিদ্ধান্ত রাজ্য কমিটি নেবে, এবং সেই অনুসারে প্রার্থী তালিকা যখন প্রকাশ হবে তখন সকলে মিলিতভাবে এই লড়াই করবে। গতবার যে 139 জন প্রার্থী দাঁড়িয়েছিল, কত নতুন মুখ ছিল। আচ্ছা, এইবারও দেখুন না আমাদের যা প্রার্থী দাঁড়াবে কত নতুন মুখ থাকবে। মানে আপনারা যুবদের ওপরেই মোটামুটি। আমরা যুব শুধু নয়, আপনারা শুধু যুব বলছেন না, আচ্ছা, শুধু 18 থেকে 40 বছর নয়, তার মাঝেও হচ্ছে নতুন হতে পারে। সে এতদিন আন্দোলনে ছিল, সংগ্রামে ছিল। কৃষক আন্দোলন করেছে, ক্ষেত মজুর আন্দোলন করেছে, মহিলা আন্দোলন করেছে, ক্ষেত মজুর আন্দোলন করেছে, সিআই ট্রেড ইউনিয়ন আন্দোলন করেছে, শিক্ষক আন্দোলন করেছে, শিক্ষাকর্মী আন্দোলন করেছে। আমরা সমাজের যারা যারা আন্দোলন সংগ্রামের মুখ তাদেরকে আমরা প্রার্থী করতে চাইছি। এটা হচ্ছে বোঝা। তাহলে হঠাৎ করে একজন ওই ছেলে, ওর বাপের, ওর বউ, ওর এইভাবে কোনো প্রার্থী হয় না। এটা খেয়াল রাখবেন। এই আজকে একজন প্রার্থী হলো ওর, কিন্তু না, আমার কেরালায় আমাদের একজন প্রার্থী হয়েছে পার্টি সেক্রেটারি স্ত্রী, কিন্তু সে স্ত্রী পরিচয় না, সে হচ্ছে মহিলা নেত্রী, সে আবার পার্টির নেত্রী, সেইভাবে প্রার্থী হয়েছে। আর এখানে কী হয়, ওই যখন দেখলেন না ইলেক্টেড হয়ে গেল, একজন অ্যাক্সিডেন্টে মারা গেল, সাথে সাথে তার স্ত্রী ডেপুটি চিফ মিনিস্টার হয়ে গেল মহারাষ্ট্রে। সুতরাং সেটা আমাদের নীতি না। আমাদের নীতি হচ্ছে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যারা মানুষের দাবি দাওয়া নিয়ে আন্দোলন করেছে, পরিচিত মুখ, তাকে প্রার্থী করো।
না তাহলে তাহলে কি আপনাদের এবারের যারা প্রার্থী হচ্ছেন আপনারা কি যুবদের ওপরেই ভরসা করছেন না যুব না, এবং বাস, প্রবীণদের এখন- মিলিয়ে মিশিয়ে একটা এখন আপনাকে এটা বুঝতে হবে 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত ভোটার। আচ্ছা। এই হচ্ছে এই যে 6,44 লক্ষ প্রাথমিক ধাপে, এই 61 লক্ষ বাদ দিয়ে এই 6,84 লক্ষ 54 লক্ষ যে ভোটার, 44 লক্ষ যে ভোটার, এই ভোটারদের সিংহভাগ হচ্ছে ইয়াং আচ্ছা যুব ভোটার। দেখবেন প্রধানমন্ত্রী দেখে আমরা সবাই গেলে পৃথিবীব্যাপী এখন এই 60 ভাগ হচ্ছে এরা। সুতরাং এদের প্রতিনিধিত্ব থাকবেই। এই অংশকে বাদ দিয়ে আপনি ইয়াঙ্গার অংশকে বাদ দিয়ে এগোবেন কী করে? ইয়াঙ্গার মানে কি? তরুণতর অংশের কি? অজানাকে জানা, অচেনাকে চেনা, অসম্ভবকে সম্ভব করা, নিজের জীবনকে তুচ্ছ করে দেশের মানুষের স্বার্থ রক্ষা করার জন্য উৎসর্গিত করা। সুতরাং ইয়াঙ্গারদের মধ্যে যে তাগিদ থাকে, এই যে মনোবল থাকে, তার যে ক্ষমতা থাকে, আর এখনকার বিজ্ঞান প্রযুক্তি যুগে আয়ত্ত করার ক্ষমতা তরুণতর অংশে বেশি। আপনি দেখবেন আপনার বাড়ির আপনার নাতি নাতনি তাদের যা ক্ষমতা আছে এই ইউজার করা, এইসব আয়ত্ত করা, সেই ক্ষমতা আপনার নেই, আমার নেই। এটা বলতে দিতে হবে। সুতরাং তরুণতর অংশকে সবসময় সামনে আনতে হবে। সেটা স্বাধীনতা আন্দোলনে হচ্ছে। ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, বিনয় বাদল, দীনেশ, তারা যে প্রাণ দিয়েছিল, কতজন কালী মাতঙ্গিনী হাজরা, যারা কতজন বৃদ্ধ ছিল, খেয়াল রাখতে হবে। তো ভগৎ সিংকে প্রাণ দিতে, ফাঁসির কাছে ঝুলতে হয়েছিল, কত বয়স ছিল, এগুলো বুঝতে হবে। যে এটা অনেকে আনলে বাজে এই বোধ নূতন এলো, এই বোধ একটা নূতন কনসেপ্ট না। তরুণতর অংশ, মাঝবয়সী এবং প্রবীণ, এর মেলবন্ধনই হচ্ছে সমাজের অগ্রগতি। পার্টি, রাজনীতি সব কিছুই হচ্ছে এর মধ্যে রাখে। কারণ কারো কারো অভিজ্ঞতার দরকার, কারোর কর্মক্ষমতা, তার উদ্যম এগুলি দরকার। এই তরুণতর এই যে তার ক্ষমতা, তার ছোট বেড়ানোর উদ্যমতা, ওরা চঞ্চল। এই যে স্বাধীনতা আন্দোলনে গান লিখে গেছে এই তরুণতর অংশ, রবীন্দ্রনাথ আছে, নজরুল আছে, যেদিকে যাবেন। সুতরাং আপনি যে যাবেন। আর সুকান্ত লিখে গেছেন 18 অশোক নেমে, এই 18 অশোক নামে কথাটা বুঝে রাখবেন, এই বামপন্থীদের কথা। সুকান্ত ভট্টাচার্য কবিতা লিখে গেছিলেন 18 বছর। হ্যাঁ, এবং সেই সুকান্ত ভট্টাচার্যের কবিতার লাইন ধরে আমরা 18 বছরের ভোটাধিকার দাবি করেছি। যারা আজকে চেঁচামেচি করছে নরেন্দ্র মোদী থেকে, তারা 18 বছরের ভোটাধিকার কোনোদিন দাবি করেনি, আন্দোলনও করেনি, আগে কায়েম করেনি, আগে কার্যকরী করেছে বামপন্থীরা। সুতরাং তরুণতর অংশকে সম্মান দেওয়া, তরুণতর অংশের প্রতিভাকে আন্দোলন, সংগ্রাম, সমাজ গঠনের কাজে লাগানো, এটা হচ্ছে বামপন্থীদের ভাবনা। কিন্তু প্রতিকূল রহমান যে দল ছেড়ে যাবে একবারও ভাবতে পেরেছিলেন? কে কখন যাবে জানুন, এই যে বলেন এটা নোটিশ দিয়ে আসে না, বিচ্যুতি বিকৃতি নোটিশ দিয়ে আসে না। কার এগুলি আছে জমতে অনেক সময় থাকে, কেউ ছিটকে যায়, কখনো এরকম শরৎচন্দ্র অনেক দিনই লেগেছে, ঘন্টা দুয়েকের অভিজ্ঞতায় বুড়ো হয়ে গেলাম। অবাক ঈশ্বর্গ লিখে গেছিল না আপনাদের, অবাক ঈশ্বর্গ পড়েছেন তো? অবাক ঈশ্বর্গতে লেখা ছিল এই ঘন্টা দুয়েকের অভিজ্ঞতায় বুড়ো হয়ে গেলাম। এতদিনকার এই যে চিন্তা ভাবনা, আন্দোলন, সংগ্রাম, ওটাকে ও কয়েক ঘন্টা বা কয়েক দিনের মধ্যে কিছু আমাদের কিছু কথা, ওদের কিছু কথা, এর মধ্য দিয়ে এতদিন যে শিক্ষাটা অর্জন করলো, এটাকে কোতল করে দিয়ে এখন নতুন শিবিরে যোগ দিল এতদিন করে। এইবার এটা হচ্ছে ওর অনুভবটা। আমি একটা রাজনীতির কাল পর্যন্ত বিরোধিতা করে এসেছি, পরের দিনে সে দেখলাম ধর্ণা মঞ্চে মমতার কর্মসাগর থেকে মমতাকে এমন জায়গায় তুললেন, হ্যাঁ, ভগবানও ভয় পেবে আর কি। ওই যে বলেছিল। আর আপনাদের এই যে বামপন্থী ডাক্তারবাবু, বিখ্যাত ডাক্তারবাবু নারায়ণবাবু, শুনুন, ডাক্তারবাবু কোনো রাজনীতি করে না। আপনাদের মঞ্চে টঞ্চে তো অনেকে প্রায়ই দেখা যেত। শুনুন, মঞ্চে অনেকে আসে, আচ্ছা, ইস্যুতে একমতলে আসবে, তার দ্বিমত প্রত্যেকটি মানুষের। আমরা জন্য বলি প্রত্যেকটি দল, এই যে আপনাকে বলি ভারতবর্ষে এখন 1749টা হচ্ছে রাজনৈতিক দল, তার মধ্যে 54টা হচ্ছে রাজ্যভিত্তিক দল, 6টা হচ্ছে ন্যাশনাল পার্টি, যার মধ্যে আমাদের পার্টি সিপিআইএমও আছে। যেমন ভারতীয় জনতা পার্টি আছে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আছে, আপও আছে, এগুলি খেয়াল রাখতে হবে। এনপিপি আছে, ন্যাশনাল পিপলস পার্টি, হ্যাঁ, তাহলে বিএসপি আছে, এইগুলি খেয়াল রাখবেন। তারপরে কিন্তু ন্যাশনাল পার্টি আর নেই। আচ্ছা, তাহলে আপনি পার্টিতে যেমন এরকম আছে, তেমনি ব্যক্তির মধ্যে ভিন্ন মতামত আছে। রাজনীতিতে আসে, আলোচনা করে, চর্চা করে, ওর ভালো লেগেছে বামপন্থী মিছিলে
লোকসভা নির্বাচনে ও বামফ্রন্টের প্রার্থীর পক্ষে প্রচার করেছে। ওর এখন মনে হচ্ছে যে তৃণমূল এখানে সবচেয়ে বড় বিপদ, তৃণমূলের বিরুদ্ধে যে দাঁড়াবে তার কাছে আমি আছি, মনে হয়। আবার সে যদি বুঝে, দেখুন না, সে দেবে, কালকে আলোচনা করছি, একটু আগে আমার সাথে কথা হচ্ছিল, কারণ আলোচনা হতেই পারে। সে একটা জায়গায় গেছে, গিয়ে এখন নিজে দেখলো কি হলো, যে এত হই হই করে বললো পরিবর্তন চাই, পরিবর্তন চাই, পরিবর্তন যাত্রা কোথায়? পরিবর্তনের নিশানা কি, লক্ষ্য কি, কাকে দিয়ে কি দেবো? শুনুন, ও নিজেই বলেছে, দেখুন যখন নরেন্দ্র মোদী এলেন তখন নরেন্দ্র মোদী স্লোগান দিয়েছিলেন যে আর সারদা কাণ্ডে যারা এসেছে তাদেরকে দড়ি দিয়ে, কোমরে দড়ি দিয়ে ঘোরাবো। আজকে 14 সালের 9ই মে সারদা কাণ্ডে সুপ্রিম কোর্ট রায় দিয়ে বলল সিবিআই তদন্ত। 14 সাল থেকে আজকে 26 সাল, 12 বছর কিছু করেছে? এক যুগ হয়ে গেল। তাহলে নারদার সময় এথিক্স কমিটি করলো, লালকৃষ্ণ আদবানিকে সভাপতি করে, কিছু হলো না। এই যে সর্বশেষ হচ্ছে 2024-এ আমাদের 9ই আগস্ট, এই যে অভয়াকাণ্ড, কি হলো এখন পর্যন্ত? কিছু হলো? সুপ্রিম কোর্ট সরাসরি উনি প্রশ্ন করবে, একটু দেখুন না, কালকে আলোচনায় ওনাকে ডেকেছেন, কি বলছেন বলেন না। একটা অংশে একটা লোক মনে ভেবেছে, তাকে তার বন্ধুবান্ধব বলেছে প্রাইম মিনিস্টার তোমাকে আমন্ত্রণ করেছে, তুমি যাও, ঠিক আছে। প্রাইম মিনিস্টার দপ্তর থেকে, যেহেতু সরকারি প্রোগ্রাম, তো ওই দিনের 14 তারিখটা বুঝতে পারছেন তো কীরকম নিয়ন্ত্রণ করে। 15 তারিখে ভোটার দিন ঘোষণা হবে নির্ঘণ্ট, 14 তারিখের মধ্যে সব অ্যানাউন্সমেন্ট। কালকে 15 তারিখ 4টের সময় মিটিং ডেকেছে, 3টের মধ্যে এখানে ঘোষণা গেল ডিএ, আর ওখানে অমিত শাহ আসামে কতগুলি প্রকল্প উদ্বোধন করলো হিমন্ত বিশ্ব শর্মাকে নিয়ে। প্রশ্নগুলি বুঝে রাখবেন, সরকারে থাকা যেই যে বলি যে আমরা দলদাসে পরিণত করছে, এইখানেই দলদাসে পরিণত। আপনি ততক্ষণ পর্যন্ত না এই মিটিং হচ্ছে, ততক্ষণ পর্যন্ত নির্ঘণ্ট ঘোষণা হলো না, যতক্ষণ পর্যন্ত অমিত শাহর কর্মসূচি ঘোষণা হলো না। আপনি গুজরাটে তাই হয়েছিল, সবার দিন ঘোষণা করলো, গুজরাটে একটা করলো না, পরে 2-3 পরে একই দিনে ফলাফল বেরোলো, 1 মাস পরে ভোট দিল। কারণ হচ্ছে নরেন্দ্র মোদীর তার শিলান্যাস এবং উদ্বোধন এটা কমপ্লিট হয়নি, ইনকমপ্লিট। সুতরাং আপনি ওইটার দিকে তাকাবেন না, আপনি তাকান নির্দিষ্ট কর্মসূচির ভিত্তিতে বামপন্থীরা কী এগোচ্ছে তার উপর মানুষের ভোট হবে। আর ওই প্রতিকূল বা এরকম আমাদের দলে এসছে অনেক, আপনি যখন গেছে এটা বলছে আর কত এসছে, এটা কোনো ধাক্কা নয় বলছেন। আমি বলছি কিছু আসবে, নীতিভ্রষ্টদের পক্ষে পশ্চিমবাংলার মানুষ দাঁড়ায় না। আচ্ছা, এটা বারবার দেখবেন, নীতিভ্রষ্টদের পক্ষে, দলত্যাগীদের পক্ষে পশ্চিমবাংলার মানুষ দাঁড়ায় না। এটা হচ্ছে পশ্চিমবাংলার উন্নত চেতনার উদাহরণ, বুঝলেন তো। অনেকে আমাদের পার্টি ছেড়ে গিয়ে বিকল্প কর্মসূচি নিয়ে লড়াই করেছে। আপনি একটা দেখান যে একজন জিতেছে, আমি নাম বলছি না, বড় বড় নেতা পার্টিতে তখন ছিলেন সাংঘাতিক, পার্টির বাইরে গেছেন, হ্যাঁ আমরা কোনো কাউকে অস্বীকার করছি। যতদিন পার্টিতে থাকে, আমি প্রতিকুর রহমান ছাত্রনেতা হিসেবে ভালো কাজ করেছি, আমি তার সম্মান দিই। আমার পার্টির সেক্রেটারি বলেছে আমার সন্তান হারার মতো, ও পার্টি থেকে চলে যাওয়া মানে আমার সন্তানকে আমি হারিয়েছি, এই 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 মনোভাব ব্যক্ত করে। এটা বুঝে রাখেন, আমাদের ও চলে গেছে মানে যা গেছে তা গেছে, ওই মমতার মতো এই কথা বলে না, হ্যাঁ যা গেছে তা গেছে নয়, ওরও কন্ট্রিবিউশন ছিল। এবার ও নিজের কন্ট্রিবিউশনকে, নিজের এতদিনের যে ভূমিকাটাকে নিজে যদি কুতল করে, তো আমি কি করে রক্ষা করব? এখানটাই হচ্ছে প্রশ্ন। ব্যক্তিরও ইতিহাসে ভূমিকা আছে, সমষ্টির ভূমিকা যেমন মুখ্য, ব্যক্তির ভূমিকাও গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এবার ব্যক্তি যদি না করে, ব্যক্তির সমষ্টির অংশ হচ্ছে কিনা, ব্যক্তি যদি সমষ্টির ঊর্ধ্বে হয়, সেখানেই হচ্ছে এই দম্ভ, দাম্ভিকতা, স্বৈরাচার, এই মনোভাব, এগুলি জায়গায় বেঁধে নেয়। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে, মীনাক্ষীকে এত তাড়াতাড়ি প্রচার করতে দেওয়ার সুযোগ দেওয়া হলো, অন্যদের দেওয়া হলো না কেন? এটা শুনুন, এটা নিয়ে একটা ক্ষোভ আছে তো আপনাদের? না না, ক্ষোভ বিক্ষোভের কোনো ব্যাপার নেই। আচ্ছা, একটা টার্গেট সবসময় করতে হবে। আচ্ছা, মীনাক্ষী গত নির্বাচনে 2021-এ আপনারা কেউ মীনাক্ষী নিয়ে চর্চা করেননি, কোনো সংবাদ মাধ্যম বলতে পারবে? হঠাৎ করে মীনাক্ষী যে নন্দীগ্রামে মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রার্থী হবে, কেউ কি আগাম অনুমান করতে পেরেছিল? না, পারেনি। তাহলে প্রশ্ন হচ্ছে, মীনাক্ষীকে সিপিআইএম আন্দোলন সংগ্রামের ময়দান থেকে তুলেছে। আচ্ছা, একজন সাধারণ কর্মী কাজ করতে করতে এসছে, যুব ফেডারেশনের
ক্রমান্বয়ে হতে হতে রাজ্যের প্রেসিডেন্ট হয়েছে, রাজ্যের সেক্রেটারি হয়েছে, সর্বভারতীয় নেত্রী হয়েছে, তারপর পার্টির জেলা কমিটির সদস্য হয়েছে, জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য হয়েছে, রাজ্য কমিটির মেম্বার হয়েছে, রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য হয়েছে, কেন্দ্রীয় কমিটির মেম্বার হয়েছে। এই ধাপে ধাপে কিন্তু হঠাৎ করে আসেনি, বলে এতে এতে ও একটা মুখ হয়ে দাঁড়িয়েছে আন্দোলন সংগ্রাম করে, কতবার মার খেয়েছে, কতবার জেলে গেছে, এগুলি খেয়াল রাখতে হবে আপনাকে। এই যখন যখন এই আমাদের আমতাতে যে ছেলেরা খুন হলো, হ্যাঁ, ইসাক খান, হ্যাঁ, ওই খানের হত্যার পর কি আনিস খান, এই আনিস খানের হত্যার পর কীভাবে লড়াই করছে, লড়াই করতে গিয়ে জেলে গেছে, এর আগে কতবার জেলে গেছে, কতবার পুলিশের মার খেয়েছে। আমাকে একজন পুলিশ অফিসার, আমি নামটা করছি না, সে বলেছিল আমাকে ফোন করে, রবীন্দ্রবাবু আপনাদের বিরোধিতা করি, পুলিশ মারিও পেটাইও, কিন্তু আমি ওই মেয়েগুলির সাহস দেখে না তাদের কুর্নিশ জানাতে ইচ্ছা করে। আমি পুলিশ অফিসার উচ্চ পদে, আমাকে প্রথম ফোন করে আমি বলেছিলাম আমাদের যাদের অ্যারেস্ট করেছে একটু দেখেন যাদের ছাড়ানো যায়। তখন আমাকে বললো আগে আপনাকে বলিনি, ওদের কুর্নিশ জানাই। এইটাই বুঝতে পারবেন। তো এই কুর্নিশ জানাচ্ছে যাদের, তারা কিন্তু এই যে দীপশিতা বলুন, আমাদের লড়াই করুন, লড়াই করছে, এগুলো তো সব হচ্ছে লড়াইয়ের প্রোডাক্ট। এগুলি উপর থেকে চাপিয়ে দেওয়া না। দিল্লি না আন্তর্জাতিক ক্ষেত্রেও গিয়ে দীপশিতা ডক্টরেট করে কমনওয়েলথ থেকে বক্তৃতা দিয়েছে। গীতশ্রী বলে আমাদের যাদবপুর ইউনিভার্সিটি যে ওই উপাচার্যের হাত থেকে, আচার্যের হাত থেকে যে নিল না, সার্টিফিকেট নিল না, ওই মেয়েটি কমনওয়েলথ থেকে লেকচার দিয়েছে। এই বোঝার ব্যাপার আছে। সুতরাং আমাদের অনেক প্রতিভার মধ্যে আছে, তাকে কাজে লাগানো। যেহেতু সে একটা মেইন স্পিকার, আমাদের অন্যতম স্পিকার হচ্ছে মোহাম্মদ সেলিম থেকে শুরু করে মীনাক্ষী মুখার্জি, এটা স্পিকার, সুতরাং তার টাইমটা কম পাবে মূল স্পিডে। সুতরাং আগের টাইমটাকে ব্যবহার করার জন্য বলা হয়েছে যে তুমি ওখানে যাও। এটাতে কোনো অন্য কম্পিটিভে ক্ষোভ থাকবে কেন, বিক্ষোভ থাকবে কেন? বরং এরা পার্টি মনে করেছে তাকে ওখানে ব্যবহার করলে এটা ইতিবাচক। সবাই, আপনি যেন আমাদের প্রথম প্রশ্ন করেছিলেন আপনার খাতা খুলবে কিনা, তো আমাদের খাতা খোলার জন্য চেষ্টা করতে হবে, আর না করে মানুষের উপর দোষ দেবো যে আপনি আমায় কেন ভোট দিলেন না। আচ্ছা রবীন্দ্রবাবু, একটা কথা বলি, আপনি তো আমি এই কথাটা শেষ করিনি। আপনি আমায় বলেছিলেন এই যে ইনসাফ যাত্রা হয়েছিল, এই যে এই কথাগুলি যে বললেন না, হঠাৎ করে দাঁড় করিয়ে দিল ওকে, ওকে কেন আগাম দিল। আচ্ছা, ইনসাফ যাত্রাটা কি একদিনে হয়েছিল? সেটা ঠিক। তার নেতৃত্বে ছিল আচ্ছা, ধ্রুব, কলতান আর মীনাক্ষী। তো এ কথাগুলি বুঝতে হবে নেতা নেত্রী কে ছিল। তাহলে এরা আন্দোলন করতে ইনসাফ যাত্রা করলো। তারপরে মুখ আমরা কি করলাম, বাংলা বাঁচাও যাত্রা, এই তুফানগঞ্জ থেকে আমাদের কামারাডি পর্যন্ত, এই যে 17ই জানুয়ারি পর্যন্ত আপনি কি দেখলেন, 17ই ডিসেম্বর পর্যন্ত কি দেখলেন? তাহলে এইগুলি যে আন্দোলন সংগ্রামের মুখটাকে মানুষ তাকে স্বাভাবিক, একটা হচ্ছে ইম্পোজড আর একটা হচ্ছে ন্যাচারাল, একটা হচ্ছে চাপিয়ে দেওয়া আর এটা হচ্ছে স্বাভাবিক। আপনি রক্তে মাংসে আন্দোলনের মধ্য দিয়ে তাকে মিত্র মনে করছেন, সে আমার সহযোগী মনে করছেন, সে আমার পাশে দাঁড়াতে পারে, আমাকে রক্ষা করতে পারে বা আমাকে মদত দিতে পারে। এটা স্বাভাবিক কোনটা আর এটা অস্বাভাবিক কোনটা? ইম্পোজ করে দিও, হঠাৎ করে একজন আনলো, আছে হাজার হাজার কোটি কোটি টাকার মালিক হয়ে গেল, তার উৎস কোথায় কেউ জিজ্ঞাসা করে না, ওরে ভাইপো হলেই সব হয়ে যায়। তাহলে বুঝতে পারছেন এসকালেটার, আমরা ব্যাংকে চাকরি করি, সব এই করে করে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা থাকে আর এদের দেশে বিদেশে কত টাকা থাকে এইগুলি কে দেখে? সুতরাং মীনাক্ষী মুখার্জি এই যে মানছে, এই যে আমাদের তরুণতর এক ঝাঁক তরুণতর দেখেন না, প্রার্থী তালিকা দেখলে এবারেই বুঝবেন যে আরও কত নতুন আছে। সুতরাং এইগুলি দেখে অনেক সময় আমাদের হয়, কিন্তু মানুষ কিন্তু দেখছে আন্দোলনে কে আছে। আপনি টিভিতে দেখতে পাবেন না, আপনি ওখানে দেখতে পাবেন না, কিন্তু মানুষ দেখছে তার পাশে কে। এই যে এত দাবি আদায় হলো, ক্ষেত মজুরের মজুরি বৃদ্ধি হলো বা বেকারদের কাজে যেটুকু, এই যখন বেকার ভাতা চালু হলো, কারা দাবি করেছিল? আপনি একটা বলুন, কোনো দক্ষিণপন্থী পার্টির যুব সংগঠনে, ছাত্র সংগঠনের দাবি ছিল কাজের অধিকারকে সাংবিধানিক স্বীকৃতি দাও, কাজ সাপেক্ষে বেকার ভাতা দাও? একটা দেখাতে পারবেন যে বিজেপির যুব মোর্চা বা তৃণমূল বা কংগ্রেস তারা দাবি করেছে? সব বামপন্থীরা। আমি ডিআইএফের সেক্রেটারি ছিলাম, আমাদের দাবি ছিল 18 বছরের ভোটাধিকার, আমাদের দাবি ছিল কাজের অধিকার, সাংবিধানিক স্বীকৃতি, না হলে কাজ সাপেক্ষে বেকার ভাতা। পশ্চিমবাংলা বামফ্রন্ট প্রথম বেকার ভাতা চালু করে। এগুলো খেয়াল রাখতে হবে। তো আমাকে ভিপি সিং ডেকে নিয়ে যখন 1990 সালের 30শে জানুয়ারি দিল্লিতে মিটিং ডেকেছিল, বলে আপনি আগে বলুন, সবাই হওয়া করে গেছে। রামবিলাস পাসওয়ান তখন শ্রমমন্ত্রী,
পি উপেন্দ্র তখন তথ্য সম্প্রচার মন্ত্রী, তার সামনে দাঁড়িয়ে আমাকে ডেকেছে বলে, কারণ ওয়েস্ট বেঙ্গলে এরা ইমপ্লিমেন্ট করেছে, তার এক্সপিরিয়েন্সটা আগে বলুক। তখন সুষমা স্বরাজ ভারতীয় যুব মোর্চার প্রতিনিধি ছিলেন, তিনিও ছিলেন 1990 সালে। তাহলে খেয়াল রাখবেন যে মানুষ আন্দোলন সংগ্রামের যারা দৃষ্টান্ত স্থাপন করে তাকেই সামনে ডাকে। কেউ চেপে রাখে, মিডিয়া চাপতে পারে, কিন্তু মানুষের মন হৃদয়ে যে জায়গা নিলে, হ্যাঁ, ওই হৃদয়ের স্থানটা কিন্তু কেড়ে নেওয়া যায় না। আচ্ছা, 21-এর নির্বাচনে আপনি ভালো বলতে পারবেন, মানে মোটামুটি কতগুলো আসনে আপনাদের আশা ছিল যে আমরা জিতে যেতেও পারি এরকম, বা দ্বিতীয় হয়েছে এরকম? আমরা দ্বিতীয় হয়েছি, আমরা দেখলেন তো ওইগুলির হিসাব, কোনো হিসাব মেলেনি। আচ্ছা, ভোটটাকে আমি কি করে, আপনি হিসাব হবে জনসমর্থন, আপনি কি করে হিসাব হবে যে মেশিনের পাল্টে দেবো, কাউন্টিংয়ের পাল্টে দেবো, ওখানে যেতে দেবো না, ভোটের হিসাব পাল্টে, এগুলি কি করে আজ করবেন আপনি? আপনি এটা ভাবতে পেরেছিলেন যে মিনাখা একজন প্রার্থী হবে, যে প্রার্থী পশ্চিমবাংলাতেই নেই, সেই জয়ী হবে? তাহলে এটা আমি আজ করবো কী করে? এগুলো তো মানুষ তো একটা কথা বলে তো, মানুষ তো অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয়। এইবার আমরা এর জন্য আষ্টে পৃষ্ঠে বেঁধে যেটাই প্রতিদ্বন্দ্বিতা করব, সেখানে এটা ধরে নিয়ে যে আমার অধিকার খর্ব করার চেষ্টা হবে, সব রকমের চেষ্টা হবে। আমি সেই অপচেষ্টাকে ব্যর্থ করে আমি আমার অধিকার প্রয়োগ করার ক্ষমতাকে প্রয়োগ করব, অধিকার প্রয়োগ করব। আচ্ছা, এই যে দৃঢ়তা, এই দৃঢ়তা তৈরি করার জন্য মোহাম্মদ সেলিমের নেতৃত্বে ওখানে তরুণতর বাহিনী, মীনাক্ষী মুখার্জি বা ধ্রুব বা এখন যে সৃজন ভট্টাচার্য, এদের নেতৃত্বে আন্দোলন চলছে। দেবাঞ্জন চক্রবর্তী, ওই আমাদের কুচবিহারের নেতা, ছাত্র প্রেসিডেন্ট, এদের নেতৃত্বে কাজী, হ্যাঁ, প্রণয় কাজী, এদের নেতৃত্বে হচ্ছে। সুতরাং আপনাকে এটা দেখতে হবে যে ব্যক্তি নয়, সমষ্টি, সংগঠন, তার প্রতিনিধি। এবং তাহলে ব্যক্তির কি ভূমিকা নেই? এই সংগঠন কিন্তু নেতৃত্ব দিয়েই তো মীনাক্ষী এসছে। এই সংগঠনের নেতৃত্বেই মোহাম্মদ সেলিম আজকে পার্টির সেক্রেটারি, সে ছিল ডিওয়াইবের কলকাতা জেলা কমিটির সেক্রেটারি, আমি প্রেসিডেন্ট ছিলাম। তারপর সে রাজ্য কমিটির যুগ্ম সম্পাদক ছিল, তারপরে অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি হলো, তারপরে রাজ্যসভার মেম্বার হলো, তারপরে লোকসভার মেম্বার হলো, তারপরে এন্টালি থেকে বিধায়ক হয়ে মন্ত্রী হলো। এগুলি তো বুঝতে হবে। আবার লোকসভার কন্টেস্ট করে লোকসভায় মেম্বার হলো, এগুলি বুঝতে হবে যে ওখানে গিয়ে আবার রায়গঞ্জে গিয়ে লোকসভার মেম্বার হয়েছে। সুতরাং এগুলি হঠাৎ করে হয়নি। আচ্ছা, এগুলি হঠাৎ করে। তারপরে সর্বক্ষণের কর্মী হওয়া, এরকম ফিলোসফিতে পোস্ট গ্রাজুয়েট হয়ে সব কিছু ছেড়ে দিয়ে শুধু পার্টি করা, এগুলি তো দেখতে হবে। এগুলো সিপিআইএম, এখানে কমিউনিস্টরা যার বৈশিষ্ট্যগুলি। সুতরাং 2021-এ আমাদের যা টার্গেট ছিল আমরা সেটা ফুলফিল করতে পারি না, সেই জন্য আমরা আত্মসমীক্ষা করেছি। আবার এটাও আমরা এসেছি যে এটা মানুষের প্রকৃত মনোভাবের প্রতিফলন নয়। আবার এইবার 2000, তারপরে 21-এর পর 23-এ লড়েছি, 24-এ লড়েছি, 23-এর পঞ্চায়েতে আমরা দেখিয়েছি যে আমরা পারি এগোতে, তারপরেও পাল্টে দিয়েছি, অনেকে গিয়েছি। তারপরে 24-এর লোকসভাতে কিছুটা এগিয়েছি, 25-এ পর এই 26-এ আমরা এখন 25-এ আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, জমায়েত করেছি, এই মানুষের কাছে তলা থেকে 25টা চালিয়েছি আমরা তলা থেকে। এই যে তলা থেকে ইয়ে মানুষের মধ্যে যারা কনফিডেন্স তৈরি হয়েছে, ওখান থেকে আমাদের কর্মীদের মধ্যেও যে দুর্দুল্যমানতা ছিল সেটাও অনেকটা কেটেছে। আমরা পারি, আমরা পারতে পারি, আমরা জয় করতে পারি, আমরা করব জয়, উই শ্যাল ওভারকাম। এই কথাটা এখন আর কথা নয়, লেখায় নয়, এটাকে কাজে পরিণত করা। আপনি আপনার এই কথাটা আমি এখানে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে অশোক ভট্টাচার্য বলছেন গত 3টি নির্বাচনে সিপিএমের কর্মীরা শুদ্ধ বা বামপন্থী মনোভাবাপন্ন মানুষ বিজেপিকে ঢালাও ভোট দিয়েছেন। তো এটা এই যে ভুল এটা, এই যে বিজেপিকে একটা মানে তৃণমূলকে সরাতে গেলে বিজেপিকে দরকার, এই যে একটা ভাবনা চিন্তা, এটা থেকে কি আপনাদের লোকজনের আপনারা সরাতে পেরেছেন এখনো? আমি কথাটা হচ্ছে অশোক ভট্টাচার্যের কথা হচ্ছে, এটা আমারও এটা ফ্যাক্ট যে যারা আমরা এক সময় এই রাজ্যে একবার 50.1% ভোট, 0% ভোট পেয়েছিলাম 2006-এ, এর আগেও পাইনি, পরেও পাইনি। আচ্ছা, ঠিক আছে। এটা নামতে নামতে যখন 5-এ, 6-এ, 7-এ আসে, তখন ভোটার কি কারোর কেনা? আমার আপনি একটু গভীরে ভাববেন,
72 সালের আগে পর্যন্ত আমরা কোথায় ছিলাম, তারপর 77-এ সেই লোকগুলি কেউ কংগ্রেসকে ভোট দিয়েছে, তো কংগ্রেস বলবে কংগ্রেসের ভোটাররা সব সিপিএম নিয়ে নিয়েছে। ভোটার সে কাজ দেখে যাকে সে ভালো মনে করে তার উপকার করতে পারে, তার অভিজ্ঞতার মধ্য দিয়ে কিছুটা, তখন অভিজ্ঞতার ভিত্তিতে আর কতটা আশা প্রত্যাশা যে এরা যখন এইটুকু পেরেছে ওরা বড় দায়িত্ব দিলে বড় দায়িত্ব পালন করতে পারবে, এই প্রত্যাশার প্রাপ্তির মধ্যে যদি গ্যাপ বেড়ে যায় তখন সমস্যা। আমার কথাটা শুনে শেষ করুন, এটা মূল্যবান কথা, আপনি মূল্যবান কথা বলেছেন। সুতরাং অশোক ভট্টাচার্য নিয়ে আমিও বিতর্ক দেখছি। অশোক ভট্টাচার্য কারেক্ট কথা বলেছে, কি ভুলটা বলেছে, কিন্তু অশোক ভট্টাচার্য বললো এটা আমাদের না, আমাদের শিফট না। ও যদি কথাটা কীভাবে বলেছে খেয়াল রাখতে হবে। আমিও বলি সবসময় ভোটার শিফট করলে আপনাকে ভোট দিলেও ঠিক আছে, আমি ভোটারকে অপমান করতে পারি না, মানুষের রায় মাথা পেতে নিয়ে। আমরা বুদ্ধদেব ভট্টাচার্য জেতাটাকেও মেনে নিয়েছেন, বুদ্ধদেব ভট্টাচার্য হেরেছেন, বুদ্ধদেব ভট্টাচার্য 2 বার হেরেছেন, আপনার মাথায় থাকবে। বামফ্রন্ট আমলেও হেরেছেন কাশীপুরে, শতঘোষকে হারিয়েছিলেন 77 সালে, আবার 82 সালে হেরেছেন, তারপরে আবার যাদবপুর থেকে উপনির্বাচনে জিতে পরপর তারপরে হয়েছেন আবার। মানে ডক্টর প্রফুল্ল ঘোষ, প্রফুল্লকান্তি ঘোষ উনি কি মুখ্যমন্ত্রী ছিলেন? না, প্রফুল্ল শতঘোষ জানেন না, তরুণকান্তি ঘোষের। ও আচ্ছা, ওই যুগান্তর সিদ্ধার্থ শঙ্কর রায়ের মন্ত্রিসভার যেখানে শতঘোষ আর সুব্রত মুখার্জির বিরোধ চিরকাল, হ্যাঁ ওই আছে। এইবার আপনাকে আমি সেটা বলছি, এই জন্য অশোক ভট্টাচার্য যেটা বলেছেন এটা তো ঘটনা, আমাদের বামপন্থী ভোট শিফট হয়ে গেছে, নাহলে ভোটগুলি গেল কোথায়? এটা কি আমরা শিফট করেছি? এই কোশ্চেন রয়েছে এখানে। শিফট হচ্ছে মানুষ আপনাকে ভোট দিয়েছে আপনার প্রচারে আকৃষ্ট হয়ে, কথায় বিশ্বাস করে, আবার মানুষ আপনাকে পরিত্যাগ করেছে, আপনার কথায় বিশ্বাস করেনি, বিজেপির কথায় মোহগ্রস্ত হয়ে ভোট দিয়েছে। এবার মোহমুক্তি ঘটার প্রক্রিয়া শুরু হয়েছে, এটুকু হচ্ছে উত্তর। মোহমুক্তি ঘটাবার করছে, কিন্তু এই জায়গাটায় বুঝবেন না, কোনো ভোটারকে আপনি দোষ দিতে পারবেন না, ওটা ও বুঝেছে। আমরা তখন জ্যোতিবাবু বলতেন কি যে জনগণও কোনো ভুল করে, কিন্তু ভুল শুদ্ধে নেয়। আচ্ছা, আলটিমেটলি জনগণই শেষ কথা বলে। আমাকে যখন ইলেক্ট করে তখন আমি খুশি, আমাকে যখন রিজেক্ট করে তখন আমি অখুশি হই। কিন্তু আমি কি রায়টা নামে নাকি? বুদ্ধদেব ভট্টাচার্য কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠানে গেছে, সিদ্ধার্থ শঙ্কর রায় আসেনি, মমতা ব্যানার্জিও আসেনি। উপবোধ করেছে হেরো মমতা ব্যানার্জির শপথ গ্রহণ অনুষ্ঠানে বিমান বোস আর বুদ্ধদেব ভট্টাচার্য দেখে এই যে শিষ্টাচারটা মাথায় রাখবেন। বুদ্ধদেব বাবুর যদি এরকম ভাবে আচমকা মারা না যেতেন, হ্যাঁ, তাহলে কি আজকে সিপিএম এর এতটা খারাপ অবস্থা হতো? এটা কোনো কথা নেই, বুদ্ধদেব বাবু থাকতেই তো সিপিএম এর খারাপ অবস্থা। না, আমি বলছি যে উনি আমার কথা, আমি ফ্যাক্টটা কি আগে ফ্যাক্টটা যদির মধ্যে আপনি বলছেন যদি, হ্যাঁ, আর আমি বলছি যখন ছিলেন 2011 বুদ্ধদেব ভট্টাচার্য হেলম অফ অ্যাফেয়ার ছিলেন, উই লস দ্য ইলেকশন। First, we lost the since 1977, we lost the election miserably. আমরা হেরেছি miserably for the first time in 2011. Who was the leader? বুদ্ধদেব ভট্টাচার্য। তাহলে বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বে 2001 সালে জিতেছি। অনেকেই ভেবেছিল হয় এবার নয় নেবার হেরে যাবে। আমি 2001-এ প্রার্থী ছিলাম। আমাকে রাত্রিবেলা ফোন করেছিল, মানে তখন ওই তারা চ্যানেলে আলোচনা হতো সব মহামহা, আপনি চেনেন আমাদের মালয় মনোরা, তরুণ গাঙ্গুলি, এইসব এইসব বড় বড় মহারথীরা আমাকে রাত্রিবেলায় জিজ্ঞেস করছিল আপনাদের হার নিশ্চিত? আমি বলেছি আমাদের জয় নিশ্চিত। আমি বলেছিলাম আমরা 200-র কাছাকাছি 199 আসনে জিতেছি। সুতরাং এই কথাগুলি এই জায়গায় দাঁড়িয়ে গেলাম না। আমি বলতে শুনুন, আপনি বুদ্ধদেব ভট্টাচার্য জিতেছেন, আবার বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বে হেরেছেন, এটা সমষ্টিগত, এইখানেই সমষ্টিগত ফল। জয়টাও সমষ্টিগত, হারটাও সমষ্টিগত। তবে হ্যাঁ, নেতার দায়িত্ব বেশি, যিনি লিড করেন জিতলে তার কৃতিত্বটা আছে সমষ্টি। কিন্তু তিনি বলেন, সরোজ মুখার্জি বলতেন যে জয় পরাজয় সব কিছুতেই হচ্ছে সকলের, আমরা যৌথ দায়িত্ব। তো বুদ্ধদেব ভট্টাচার্য জেতার নেতৃত্ব দিয়েছেন, আবার হারারও নেতৃত্ব দিয়েছেন। না, আমি যেটা বলতে চাই, সুতরাং আপনি এখন বললেন উনি হঠাৎ করে উনি অনেকদিন অসুস্থ। 2011 থেকে ওনার মৃত্যু হয়েছে 2025-এ, হ্যাঁ, এই 8ই আগস্টে, তাই তো? ফলে আপনাকে খেয়াল রাখতে হবে যে ওই প্রত্যেকটি ফেজ আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এবং বুদ্ধদেব ভট্টাচার্যের অবদান
রাজনৈতিক আন্দোলনে, যুব আন্দোলনে, পার্টিতে, সরকারে, এটা আমরা সবসময় আমাদের বুকে লেগে আছে, আমাদের হৃদয়ে আছে, মানুষের হৃদয়ে আছে। দেখবেন অনেকে বলে উনি আলাদা ধরনের, এত কিছু পর ওনার মৃত্যুর পর পরম শত্রু বলে রাহুল সিনহাকেও বলেছে ওনার ধুতিতে কেউ কালো দাগ লাগাবার চেষ্টা করেছিল, এসব মিডিয়া লাগাবার চেষ্টা করেছিল। কংগ্রেস যে এই যে জোট করলো না আপনাদের সঙ্গে, এতে কি হলো, কার ক্ষতি হলো? জোট না, কংগ্রেস যে আমাদের সাথে আসন বেড়ায় এলো না, আমি মনে করি উভয়ের ক্ষতি হবে। আচ্ছা, উভয়ের, কারণ তৃণমূল বিজেপি বিরোধী ভোট ভাগোয়া মানে হচ্ছে তৃণমূল বা বিজেপির লাভ। আচ্ছা, এটা আমি ভালো করে বুঝি। কিন্তু দেখা যাচ্ছে যে অনেকগুলো চা বাগানে উত্তরবঙ্গে কংগ্রেসের সঙ্গে কিন্তু আপনাদের লড়াইটা ঐক্যবদ্ধভাবেই হচ্ছে, ওখানকার লোকজনেরা কিন্তু আপনাদের সঙ্গে আছে। এখনো আপনাকে এটা বলতে পারি, তলায় যে ঐক্য গড়ে উঠেছে সেই ঐক্য অনেক জায়গায় অটুট থাকবে। আচ্ছা, অধীর চৌধুরী দাঁড়াচ্ছেন, এটা কি কোনো এফেক্ট করবে ইলেকশনে? দাঁড়াচ্ছেন দাঁড়াচ্ছেন, ভালো যাচ্ছেন ভালো। অজিত চৌধুরী দাঁড়ালে, অজিত চৌধুরী একটা মুখ কংগ্রেসের, হ্যাঁ, সাবিও দাঁড়ালে কংগ্রেস উৎসাহিত হবে, বিজেপি তৃণমূল ভয় পাবে, এটাই আশা করবো। সেসব দিক কি তৃণমূলকে ক্ষমতা থেকে সরানো যাবে, নাকি এই মমতার এই যে সব মাস্টার স্ট্রোক, বেকার ভাতা, তারপরে আপনার এই লক্ষ্মীর ভাণ্ডার, শুনুন আমি আপনাকে বলছি, বেরিয়ে যাবেন? এই যা আপাদমস্তক একটা দল দুর্নীতিগ্রস্ত, নীতি নৈতিকতার কোনো কিছু নেই, সংবিধানের সব কিছু ভেঙে তছনছ করলো, সুপ্রিম কোর্টের রায়কে অবজ্ঞা করলো, সংবিধানের স্তম্ভগুলিকে চুরমার করে দিল। এমন একটা পার্টি, তারপরেও যদি ইলেক্ট হয়, তার নেতৃত্ব তারাই যদি সংখ্যাগরিষ্ঠতা পায়, তার থেকে দুঃখের আর কিছু থাকবে না, এইটুকুই আমরা বলতে পারি। কারণ হচ্ছে মানুষ যেইভাবে মানুষ 14ই আগস্ট রাত দখল অভিযানে নেমেছিল অভয়াকাণ্ডের পর, এটা কি ওর প্রতি আস্থার নিদর্শন? আর এই যন্ত্রণা কি ওই যেই জ্বালা নিয়ে 14ই আগস্ট রাস্তায় নেমেছিল স্বাধীনতার আগের দিন রাতে, তারপরে এটা কন্টিনিউ করছিল, আজও 9ই আগস্ট রাস্তায় নামে, এটা কি সাধারণ ব্যাপার? এখানে কি সিপিআইএমের শুধু ব্যাপার না, শুধু বিরোধী হিসাবে ব্যাপার। দেখুন মানুষ কি দেখছে, কোনো রাজনীতির বাইরে আমি অনেককে দেখছি, আমি অনেকে মিছিলে গেছি, আমি দূরে দূরে দাঁড়িয়ে থাকতাম, আমারও ফ্যামিলির অনেক আছে, কোনো দিন মিছিলে বেরোয়নি, আমি ক্যান্ডিডেট হচ্ছি সেদিনও সেও যায়নি, ওদেরকে সবার আগে সন্ধ্যাবেলা থেকে কেউ ওখানে বসে আছে এবং সক্রিয়, হ্যাঁ, উই ওয়ান জাস্টিস চিৎকার করছে। এই যে ভাবটা, এটা যখন একদিনে আসেনি, অনেক দিন অপেক্ষার পরে, ওই যে এই ঘন্টা দুয়েকের অভিজ্ঞতা, বুড়ো হয়ে গেলাম, একদিন হঠাৎ করে আউটবাস করে, এই আউটবাসটা যে কখন করে কেউ বুঝেনি। ইন্দিরা গান্ধী বুঝতে পারেনি 77 সালের নির্বাচনে, 19শে জুন যেদিন মুক্ত হয়েছিল সেদিনও বুঝেনি, জরুরি অবস্থা প্রত্যাহার করে যে এত তার থেয়েও হেরে যাবে, এটা কেউ ভাবেনি। আমরা যেমন 2011 সালে বুদ্ধদেব ভট্টাচার্য সহ আমাদের হেরে যাব, এইভাবে ভরাডুবি হবে, এটা আমরা বুঝি। মানুষের মনোভাব কখন কীভাবে কোন জায়গায় সেই তার রাগ, ক্ষোভ, ঘৃণা, এইগুলি মানুষের কার দিকে কোন জায়গায় গিয়ে কেন্দ্রভূত হচ্ছে, এটা আপনি তখন বুঝতে পারবেন না। ওই যেমন অনেক কিছু খিদে আসলে শুধু হাঙ্গার কামস অ্যামং দ্য ম্যান কোয়াইট আননোটিস, নান ক্যান সি ইট কামিং বাট এভরিওয়ান ফিলস ইস অ্যাপ্রোচ। এই খিদে যখন আসে, আমার খিদে পেয়েছে আপনি বুঝবেন না, আপনার খিদে পেয়েছে আমি বুঝবো, যার পায় সে বুঝবে। সেই খিদেটা যখন কোনো বিজ্ঞাপন দিয়ে আসে না, খিদেটা যখন পাবে, খাওয়ার ঘাটতি হবে আপনার জায়গায়, তখন আপনি খিদে পাবে, তখন আবার তার খিদে খাওয়ার যখন আসবে, তখন কখন আসবে নোটিশ দিয়ে আসবে না, যারা আছে কিছু পরিকল্পিত হবে। এইসব জায়গায় আপনাকে এটাই বলতে পারি যে আমরা মানুষের উপর ভরসা রাখছি, মানুষই এটার প্রতিকার করবে। বিজেপি কত আসন পেতে পারে আমার কোনো বক্তব্য নেই। আমরা এটা এই যে ধরুন SIR, হ্যাঁ, এই সব মানুষের বিরুদ্ধে গেল, আলটিমেটলি মানুষের বিরুদ্ধে গেলে তো দুই পক্ষই দায়ী। কেন না, না না, আপনি বলি আপনাকে, এই যে ভোটার তালিকার সংশোধন তো প্রত্যেক বছর দফায় দফায় হতো। আমি আপনাকে এইটুকু এক কথায় জবাব দিতে পারি, 2001-এ যখন SIR নোটিশ ছিল, আমি CPIM-এর প্রতিনিধি হিসাবে ইলেকশন কমিশনকে প্রতিনিধিত্ব করেছি। 2001-এর 6ই নভেম্বরে, তখন আমাদের চিফ ইলেকট্রাল অফিসার ছিল সব্যসাচী সেনগুপ্ত, ওই দিন থেকেও শুরু হয়েছিল, এবারও 6ই নভেম্বর থেকে শুরু হয়েছে। কিন্তু ওইবার কীভাবে পিসফুলি হলো, সুষ্ঠু হয়ে হলো, কারোর কোনো কমপ্লেন ছিল না। ওইবারও 28 লক্ষ ভোটার নাম বাদ পড়েছে।
28 লক্ষ ভোটারের নাম বাদ কোনো হইচই হয়নি। কোনো হচ্ছে হয়নি। এর পরের নির্বাচনগুলিতে শাসক দল হিসাবে আমরা আরও বেশি ভালো ফল করেছিলাম। 2001-এর পরেই 4-এর লোকসভা নির্বাচনে আমাদের ভালো ফল, 2006-এর বিধানসভা নির্বাচনে আমাদের সবচেয়ে ভালো ফল 235। এগুলি একটু মাথায় রাখতে হবে, কিন্তু ওরা এগুলি কোথায় মাথায় রাখছে না। আসলে ইলেকশন কমিশন এবং রাজ্য সরকার এই দুইয়ের মধ্যে যদি সমন্বয় থাকতো তাহলে এরকম ভরাডুবি হতো না। এই যে মানুষের হয়রানি হলো এসআইআরে, যত মানুষ, এই 61 লক্ষ মানুষ এখনও দৌড়ঝাঁপ করছে। কালকে একজন এসছে, আমি ভোটটা দিতে পারবো না, মানে রিয়েলি তার মুখ দেখে আমার এত ইয়ে লাগছে, খারাপ লেগেছে, কিন্তু আমি উত্তর দিতে পারছি না, কারণ সবটা এখন বিচার বিভাগের কাছে। আবার বিরুদ্ধও বলতে পারছি না, এটা ভাবুন কথা, বিরুদ্ধও বলতে পারছি না, বিচার বিভাগের আওতায় আছেন, প্রধান বিচারপতির, হাইকোর্টের প্রধান বিচারপতির আওতায়। ফলে আপনাকে এই জায়গায় এই এসআইআর থেকে শুরু করে এসআইআর যেমন ইলেকশন কমিশন ফেল করেছে, আমি যদি মনে করি আপনাকে প্রথম ভুলটা করেছে এসআইআর মানে হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, মিনি হচ্ছে নো মাদার রোল। যাবে এনুমারেটর, যাবে ফর্ম ফিল আপ করবে, ফেব্রুয়ারিতে দিয়ে আসবে। এরা প্রথম ব্লান্ডারটা করেছে 2002-এর ভোটার লিস্টকে ভিত্তি করে। আর এই 2002-এর কেন করলো? আপনি সবাই জানেন যে 2009 থেকে আমাদের ডিলিমিটেশন হয়ে গেছে। কোনো কনস্টিটিউন্সি আছে, এই সল্টলেক কনস্টিটিউন্সি ছিল তো বেলগাছিয়া ইস্ট, এখন তো বিধাননগর। তাহলে 2002-এরটা কী করে মিলবে? তার পার্ট নাম্বার মিলবে? আপনি 2002 আমার নাম, কত মহিলা আমাকে 70 বছর 80 বছর তার গড়িয়াতে ছিল, তো এখন চলে গেছে অন্য জায়গায়, তার কনস্টিটিউন্সি পাল্টে গেছে, তার পার্ট নাম্বার কিচ্ছু মিলে না। সে কী করে বৃদ্ধ, তার ফ্যামিলিতে কেউ নেই, কী দেবে? মানুষকে হয়রানি করেছে। আমার সাথে আমি প্রথম কথাটা ছিল যে যদি তুমি স্বচ্ছ ভোটার তালিকা, তুমি তো বাস্তবতাটাকে মানবে। তুমি এর আগে এসআইআর হয়েছে 2001-2-এ, সেই এসআইআরে কোনো আগের ভিত্তি বলেনি যে 2002-এ যার নাম থাকবে তার, বা 1998-এ যার নাম থাকবে সে অটোমেটিক্যালি হবে, বলেও তার নাম্বার দিয়েছে। 2002-এ নাম ছিল 61 লক্ষের মধ্যে, তারাও আছে। তাহলে এই অপরাধ কার? এই পাপ কার? এই পাপ ইলেকশন কমিশনের, এই পাপ বিজেপির, এই পাপ তৃণমূলের। আর এই রাজ্যের সরকার করেছে কি, ওকে শিক্ষা দিতে গিয়ে মানুষকে শিক্ষা দিল, মানুষকে হয়রানির মুখে ফেলে দিল। অফিসারদের নির্দেশ দিয়েছে আমরা যা বলবো তাই করবে। এই যত ভুল করেছে দেখবেন, সরকারি বাহিনী একটা জায়গায় বিক্ষোভ দেখাতো ইলেকশন কমিশন। এরা কারা? বামফ্রন্টের আমরা দেখেছি সরকারি বাহিনী গিয়ে বিক্ষোভ দেখিয়েছে ইলেকশন কমিশন আগে। দেখাতে পারবেন? একটা উদাহরণ দেখাতে পারেন? কত ভয় হচ্ছে, আমাদের অনেকের নাম কেটে দিয়েছে, আমাদের এমপির নাম কেটে দিয়েছে, সব হয়েছে, অনেক অফিসারকে ট্রান্সফার করেছে। কোনদিন দেখেছেন? এরা সরকারি বাহিনী গিয়ে বিক্ষোভ দেখিয়েছে ইলেকশন কমিশন, তারা কাজই করেনি। কেউ কেউ এই ইয়ারও, কেউ ইয়ারও, কেউ বিএলও, তারা কাজ করেছে না। তবে ইলেকশন কমিশনার পোস্টটা আমাদের ভারতবর্ষের যিনি হন, তিনি মোটামুটি কাটার সিংহাসনে বসেন। কেননা জ্যোতিবাবু টিএন সেশনকে কিন্তু ছেড়ে কথা বলবে না। আমি তো বলছি কথা বলতেন, আমি বলছি তার কথা বলবেই। সমালোচনা করা মানে ক্ষতি না, কিন্তু না, লাভ। কিন্তু আপনার যদি কাজ করার ক্ষমতা, যেমন সত্যিকারের সমালোচনা করে আমাকে বলতেন টিএন সেশন, ইউ আর কারেক্ট। গালাগালি করলো, তার বাইরে বেরিয়ে বলো, ভাই তুমি এত ডিপলি স্টাডি করো, হ্যাঁ, ইউ আর 100% কারেক্ট। হোটেল ডিউ প্রথম আমাকে একটা ধমক দিল, গ্রেট ইস্টার্ন হোটেল। আমার জীবনের প্রথম এই ধরনের কমিশনারকে, আমাদের সত্য বাচ্চা ছিলেন সিপিআইয়ের পার্টির সেক্রেটারি, বয়স্ক, তিনি বলেছেন, তাকে একটা ধমক দিল। পরে আমাকে আমার কথা শুনলো মন দিয়ে, তারপরে আমাকে একটা ধমক দিল, লাস্টে আমাকে বললো ইউ আর 100% কারেক্ট। মানে এইগুলি তো দিতে হবে আপনাকে। সমালোচনা মানে হচ্ছে বিরোধিতা, মানে হচ্ছে ক্ষতি নয়। বিরোধিতা মানে অনেক সময় দেখতে হবে সারবত্তা আছে কিনা, কন্টেন্টটা কী। এই কন্টেন্টটা যদি আপনি গ্রহণ করেন, তার জন্য আপনি এসআইআর বলুন, এইসব বলুন, এটা রাজ্য শাসক দল মানে তৃণমূল কংগ্রেস, যাদের দুটো নাম, একটা তৃণমূল, আবার হচ্ছে অল ইন্ডিয়া তৃণমূল এআইটিসি, একটা দলের দুটো নাম। কারণ হচ্ছে বিজেপি আর তৃণমূল এক জায়গা থেকে জন্ম। ওর 80 সালের 6ই এপ্রিল, আর এর হচ্ছে 98 সালের 1 জানুয়ারি। একই ফর্মুলা, একইভাবে ভিন্ন নাম, লক্ষ্য এক, মানুষকে বিভ্রান্ত করো, বিভাজন করো। এইরকম নিজের দলে বাংলা শব্দকে বিভাজন করেছে তৃণমূল। আমি আগে বলেছি আপনাকে যে তৃণমূল শব্দটা একটা শব্দ, এটাকে নাগপুরের নির্দেশে দুটো শব্দ করে দিল, টিএমসি, তৃণমূল কংগ্রেস। তাহলে বিসমিল্লাতেই করো, জন্মেতেই হচ্ছে দলের নামে বিভাজন, ফলে মানুষের মধ্যে বিভাজন, এই ভোট নিয়েও বিভাজন, এই অরাজকতা। এ থেকে আমরা মুক্তি চাই। বাংলার মানুষ তারা এই 23শে এপ্রিল
29শে এপ্রিল তারা সঠিকভাবে সিদ্ধান্ত নেবেন, কারা ধ্বংসের পক্ষে, কারা মৃত্যুর সৃষ্টির পক্ষে, কারা মৃত্যুর পক্ষে, কারা নবজীবনের পক্ষে, কারা প্রতিক্রিয়ার পক্ষে, কারা প্রগতির পক্ষে, কারা ঐক্যের পক্ষে, সংহতির পক্ষে, না বিভেদের পক্ষে। এটা বাংলার মানুষ ঠিক করে একটা সুষ্ঠু বাংলা বাঁচাবার প্রক্রিয়াকে জয়যুক্ত করবেন, এটি আশা। নমস্কার, নমস্কার, অনেক ভালো ধন্যবাদ থাকবেন, আপনাকে। সবাই থাকবেন।